21শে আগস্টে গ্রেনেড হামলার মূল কারিগর পরিকল্পক আজকে প্রধানমন্ত্রীর পদে দখল করে বসে আছে। সেদিনও হত্যা চেষ্টা হয়েছিল, সেদিনও রাষ্ট্রীয় সমস্ত মেশিনারিজ কিন্তু সেদিনও ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, তাদের গ্রেনেড নিয়ে আসা, সেখান থেকে তাদেরকে বাংলাদেশের বাইরে ফেরত পাঠানো, রাষ্ট্রীয় মেশিনারিজ কিন্তু সেদিনও তারা ব্যবহার করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মানব ঢাল তৈরি করে কিন্তু সেই জীবন রক্ষা করেছে। আমরা যখন রাজনীতিটা করতে এসেছি, এটা সমস্ত প্রতিকূলতা, সমস্ত রিস্ক ফ্যাক্টর, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি সবকিছু জেনে করেছে। এবং এটা আমরা আজকে যারা এসেছে তারা এই 17 বছর বাইরে থেকেছে, দেশে আসার আজকে তারা টিকা টিপ্পনি কাটে। 17 বছর একবারও দেশে ফেরার কথা বলার সাহস পায়নি। দেশে ফেরার জন্য আইনের মুখোমুখি হবে এটা বলার হিম্মত তারা রাখেনি। আজকে আওয়ামী লীগকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে তারা কটু কাটব্য করে। আমরা বলছি আমরা ফিরবো, পরিস্থিতি যাই হোক বাংলাদেশে আমরা সমস্ত কিছু মোকাবেলা করব। অতএব এটা নিশ্চিতভাবে আমরা প্রত্যাবর্তন করতে যাচ্ছি এবং সেই রাজনৈতিক প্রস্তুতি, সেই সাংগঠনিক প্রস্তুতি সেটা আমরা গ্রহণ করছি। দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের। অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে পারফর্ম করেছে এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ তো আপনি কি দেখাচ্ছেন, কি করতে পারছেন সেটাই তো মানুষ দেখবে। মানুষের কাছে শেষ পর্যন্ত ফলাফলটাই গুরুত্বপূর্ণ। তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, তার জীবনযাপনে কি আসছে না আসছে সেটা গুরুত্বপূর্ণ। তো সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই নৈতিক জায়গাটাও অনেক শক্তিশালী হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন ডিসেম্বরের মধ্যে, এই ঘোষণা দেওয়ার পর এখন দেশ বিদেশ থেকে এমন খবর আসছে যে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীরা তো বটেই, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীরা দেশে বিদেশে জড়ো হয়ে অনলাইনে অফলাইনে মূলত এখন বাংলাদেশে ফিরবেন তাদের নেত্রী। এই বিষয়টিতে কতটা সংগঠিত হওয়া যায় সে বিষয়েই প্রস্তুতি নিচ্ছেন। এক রকমের দলকে সংগঠিত করে আনা এবং দলের উপর নির্ভর করেই যে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আবারও পুনঃপ্রতিষ্ঠিত হতে হবে, সর্বোচ্চ পর্যায় থেকে সেই সিদ্ধান্ত এবং সেই নির্দেশনা আসার পর থেকেই দল সংগঠনে দলের নেতাকর্মীদের বিশেষভাবে সক্রিয় দেখা যাচ্ছে। ডিসেম্বরের মধ্যে দলকে কি সত্যি এতটা সক্রিয় করে তোলা সম্ভব, যার ফলে শুধুমাত্র আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে যাবেন তাই নয়, তিনি বলছেন তিনি নির্বাসনে থাকা অন্য নেতৃবৃন্দকে নিয়েও ফিরবেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করবার ক্ষেত্রেও আওয়ামী লীগের ভেতরে এক রকমের শঙ্কা আশঙ্কাও রয়েছে। এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত জানাই। সাদ্দাম, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের প্রস্তুতি কেমন চলছে, ছাত্রলীগের প্রস্তুতি কেমন চলছে? আপনারা কি সত্যি প্রস্তুত এমন একটা মানে পরিস্থিতি ঢাকা শহরে মানে শেখ হাসিনার আগমনে তৈরি করতে, যার ফলে আসলে শেখ হাসিনাকে, যেসব কথা আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন, আপনারাই তাকে নিরাপত্তা দেবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করার মতো দলটাকে বা আপনার সংগঠনকে আপনি প্রস্তুত করতে পেরেছেন কিনা? শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে একটা ঐতিহাসিক হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল ইকুয়েশন সম্পূর্ণভাবে বদলে দেবে এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গা তৈরি করে দেবে। এটা শুধুমাত্র আমরা নিশ্চিত এটা না, আমি মনে করি যে এই বর্তমানে যারা সরকারে আছে তারাও নিশ্চিত। এবং যে কারণেই তারা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা সম্ভব তাই করার চেষ্টা করছে। কিন্তু আমরা সংগঠন হিসেবে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। বাধা বিপত্তি, জেল জুলুম, মব, নির্যাতন, মৃত্যু সবকিছু উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক, রাজনৈতিক, মানসিক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। এবং সবচেয়ে বড় কথা,
সংগঠন তো তার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি এবং আমাদের যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কেন্দ্র হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মধ্যে এটি নিয়ে অভূতপূর্ব সাড়া আছে, বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা আছে, আশা জাগা নিয়ে একটা চাহনি নিয়ে একটা অপেক্ষা আছে, এবং মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে নিজের সমস্যার সংকটের সমাধানের একটা যোগসূত্র তৈরি করে, যে কারণে আমরা দেখছি যে আমাদের গ্রাসরুট অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যখন আমাদের সঙ্গে পর্যালোচনা মিটিং গুলো করে, আলোচনা হয়, সেখানে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যারা আমাদের দল করে না, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, শিক্ষকতা করে, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, কিংবা কেউ বেকার হয়ে আছে, কেউ ভাতার বাইরে চলে গেছে, মেয়েরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু আমাদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে। এমপি হিসেবে পার্লামেন্টে কে গেছে এই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে স্থানিক নির্বাচনে মানুষের কাছে সেটি গুরুত্ব পাচ্ছে না, এটা কিন্তু আমরা উপলব্ধি করছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্য দিয়ে, এবং তারাও এটি নিয়ে গ্রামে গঞ্জে ওয়ার্ডে মফস্বলে সবাই জানতে চাচ্ছে যে তার ভূমিকাটা কি হবে, কিভাবে সে ভূমিকা রাখতে পারে। মানে আমাদের দলীয় নেতাকর্মীরা নয়, আমাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে মানুষ কন্ট্রিবিউট করতে চায়, মানুষ এখানে নিজের একটা অংশগ্রহণ চায়, এবং মানুষ এটাকে আওয়ামী লীগের আন্দোলন একটা দলীয় দৃষ্টিভঙ্গি এভাবে দেখে না। মানুষ ভাবে যে এটা তার দেশের, এটা গণতন্ত্রের প্রতি তার দায়িত্ব, কিংবা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতেই হবে। তো যে কারণে এই একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন যেমন অনিবার্য, এবং এটা আসলে বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর একটা সামাজিক রাজনৈতিক ঐক্য ক্রমান্বয়ে গড়ে উঠছে, এবং এই ঐক্যের সামনে আসলে কোনো বিপত্তি টিকবে না। নিজেরাই এত বিপদে আছেন, আপনারা এত বিপদে, এর মধ্যে সাধারণ মানুষ কোন ভরসায়, মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করাও তো বিপজ্জনক হওয়া উচিত, মানে হওয়ার কথা। কোন ভরসায় স্থানীয় পর্যায়ের মানুষ আসলে তাদের সমস্যা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং কি প্রত্যাশায় করছেন তারা যোগাযোগ? মানে এটা তো একটা খুবই খুবই ইন্টারেস্টিং মানে আপনি আসপেক্ট তুলে ধরলেন, যে সাধারণ মানুষ কেন, কি আশা নিয়ে আসছে আপনাদের কাছে? মানুষের সামনে কিন্তু কোনো বিকল্প নেই। মানুষ তো আর আমাদের, আমি কি বলছি, বক্তৃতা দিচ্ছি, কিংবা আরেকজন আমাদের দলীয় ভাবে কি বলছে, লিফলেটে কি দেয়া হচ্ছে, আমরা তো আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি হয়তো কম বেশি বলার চেষ্টা করি, কিন্তু মানুষ তো তার জীবন থেকে শিক্ষা নেয়, মানুষ তো তার অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এবং মানুষ সাধারণত রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ, ভোটদান সেটির মধ্যেই থাকতে চায়। কিন্তু যখন দেখে যে তার স্বাভাবিক যে জীবন সেটা যখন অনিরাপদ থাকছে, তার ভরণ পোষণ, তার অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোটা যখন ভেঙে পড়ছে, তার পরিবারের প্রতি তার দায়িত্ব আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা আছে, যখন দেখছে যে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের কারণে সেটা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সেখানে লাভ যত করছে চাঁদাটা বেশি দিতে হচ্ছে, এমপি, বিএনপি নেতাকর্মী, জামায়াতের নেতাকর্মী, তাদের কাছে যখন সেটা দিতে হচ্ছে, যখন ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যখন সেখানে সেই শিক্ষার ব্যয় নির্বাহ করার সুযোগটা থাকছে না, ছোট ছেলেমেয়েটা স্কুলে পড়ে সেখানে বই পাচ্ছে না, পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া শেষ করেছে, 2 বছর অতিক্রান্ত হয়েছে, ছেলেমেয়েটা হয়তো আন্দোলনেও গিয়েছে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, অথচ 2 বছর পরে সেখানে চাকরির কোনো গ্যারান্টি নেই। যখন দিনভর আপনার বাসায় বিদ্যুৎ থাকবে না, খাবারের জন্য যখন গ্যাসের জন্য অপেক্ষায় থাকতে হবে, আমাদের গ্রামে গঞ্জে আপনি কল্পনা করুন, শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমাদের 40 লাখ নারী আমাদের কাজ করে, যখন তারা দেখছে যে গ্যাসের অভাবে, জ্বালানি সংকটের কারণে তাদের কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, শহর ছেড়ে আবার গ্রামে ফিরতে হচ্ছে, তখন মানুষের সামনে কোনো বিকল্প আছে যে এই সমাধানটা একটা সহজ রাস্তা খুঁজে পাওয়ার? যে কারণে মানুষ যখন দেখছে তার সামনে কোনো বিকল্প নেই, মানুষ তার নিজের জীবন বাঁচাতে দেশের জন্য একটা তো ন্যূনতম পরিবেশটুকু চায়। মানুষ চায় না যে সরকার সবকিছু করে দিবে। মানুষ আসলে আত্মমর্যাদা সম্পন্ন, মানুষ নাগরিক হিসেবে তার প্রাপ্যটুকু পেয়ে সবকিছু নিজে থেকে বাস্তবায়িত করতে চায়, নিজের সক্ষমতার বিকাশ ঘটাতে চায়। যখন দেখছে যে রাষ্ট্রের কাছে সেই গ্যারান্টিটুকু থাকছে তো নাই, বরং যেটুকু অধিকার আছে সেটুকু নিয়ে এক ধরনের টানাহেঁচড়া চলছে, তখন স্বাভাবিকভাবে মানুষ সমাধান করতে চায়। এবং মানুষের সামনে রাজনৈতিক দল হিসেবে, মানুষ তো রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক শক্তির কাছে ঐক্যমত গড়তে চায়। যখন দেখছে যে যারা এখন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে অপারেট করছে
তারা সবাই কোনো না কোনো ভাবে সরকার, তারা সবাই কোনো না কোনো ভাবে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের তারা সুবিধাভোগী, তারা এটা রক্ষা করতে চায়। তো স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশে আজকে এই সভা সমাবেশ করছে, সরকারি প্রোগ্রামে যাচ্ছে, আহ, আহ, স্বঘোষিত প্রতিনিধি হয়ে বসে আছে, তারা আসলে সমস্যার সমাধান দিতে পারছে না। এবং মানুষ তার রায়টা দিতে চায়, মানুষ স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়। যে কারণে আমি মনে করি যে এই কারণগুলো আওয়ামী লীগের দলীয় তৎপরতা, কর্মতৎপরতার চেয়ে মানুষের জীবনে রাষ্ট্রের ব্যর্থতার যে প্রভাব পড়ছে সে কারণে আসলে সংযোগটুকু বাড়ছে বলে আমি মনে করি। এবং মানে এর মাধ্যমে কি আপনার মনে হচ্ছে যে এতটা সংগঠিত হয়ে ওঠা সম্ভব হবে যে ডিসেম্বরের মধ্যে, বা মানে অনেকে তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে মানে তো ডিসেম্বর না, এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে আবারও পূর্ণোদ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ফিরে যেতে পারবে? মানে আপনারা কি মানুষকে সেই পর্যায়ে সংগঠিত করতে পারবেন আসলে সেই সময়ের মধ্যে? কি আঁচ করতে পারছেন, সেই জায়গাটা কিভাবে সম্ভব হবে বলে আপনারা আলোচনা করছেন? আমি যেটি বললাম সেটা তো একটা সামাজিক যে দৃষ্টিভঙ্গি মানুষের, সেটা আরেকটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিংবা আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো, এবং এই সংগঠনগুলো আজকে হয়তো তারা ক্ষমতায় আছে 2 বছর ধরে, নির্বাচনের বাইরে রেখেছে, নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, দলের শক্তি তো আর ক্ষয় হয়নি, দলের শক্তি ক্রমাগত হয়ে বৃদ্ধি পেয়েছে। এবং এটা যারা মনে করছে যে কিছুই হচ্ছে না এবং কিছুই হবে না, তারা তো আসলে বোকাচরকে বসবাস করছে। পৃথিবীতে যাই ঘটুক আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই শক্তিটা আছে, সেই সাংগঠনিক দৃঢ়তা আছে, সেই নৈতিক ভিত্তি আছে, এবং আমাদের বিপুল বিস্তৃত আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সংগঠন যেভাবে ব্যাপক বিস্তৃত, এই সংগঠনকে আপনি কিভাবে আপনি দমবন্ধ করে একটা পরিবেশ, একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত, একটা গোটা দেশটাকে কারাগার বানিয়ে আপনি কিছুদিন হয়তো আত্মতৃপ্ত থাকলেন যে কিছুই তো হচ্ছে না, কিন্তু এই সব কিছুই তো আসলে তাসের ঘরের মতো সময় মতো ভেঙে পড়বে। এবং সবকিছু তো মেয়াদ আছে, যে কতটুকু দমন পীড়নের মাধ্যমে আপনি আপনার যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সেটাকে আপনি কতদূর পরাভূত করে রাখতে পারবেন। এবং দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের। অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে পারফর্ম করেছে, এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ তো আপনি কি দেখাচ্ছেন, কি করতে পারছেন, সেটাই তো মানুষ দেখবে। মানুষের কাছে শেষ পর্যন্ত ফলাফলটাই গুরুত্বপূর্ণ, তথ্য উপাত্ত পরিসংখ্যান, তার জীবনযাপনে কি আসছে না আসছে সেটা গুরুত্বপূর্ণ। তো সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই নৈতিক জায়গাটা অনেক শক্তিশালী হয়েছে। আর দেখুন যে আমাদের এখন আপনি যদি চিন্তা করেন যে মিছিল কতগুলো হচ্ছে, আর্মি নামিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, ঢাকা শহর তো বা অন্যান্য আমাদের জায়গাগুলোতে কতটুকু হচ্ছে, আসলে তো সেটা দিয়ে তো বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ যদি থেকে থাকে, একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে গণভিত্তি আছে এবং যে সাংগঠনিক শক্তি রয়েছে আমাদের তৃণমূল পর্যন্ত, এই সংখ্যাটা যদি আপনি চিন্তা করেন, তারা তো প্রস্তুতি নিচ্ছে, তারা তো, এবং এই প্রস্তুতি তো আপনি ঠেকাতে পারবেন না। এটা কি নিষেধাজ্ঞা দিয়ে আপনি প্রস্তুতি ঠেকাতে পারবেন? কারাগারে আপনি 4 লাখ 5 লাখ পাঠিয়েছেন, তা আওয়ামী লীগের নেতা কর্মী তো কোটির বেশি। তা আপনি তাদেরকে, গোটা বাংলাদেশটাকেই তো আপনি, কারাগার তো আছেই, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কারাগার হয়তো ঘোষণা করতে হবে। এবং আরেকটা দেখুন যে কতগুলো ভুয়ো প্রোপাগান্ডার উপরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। এই দেশ থেকে চলে গেছে, এই কোথায় আওয়ামী লীগের পলায়ন পর হয়েছে। আজকে দেখুন যে আজকে রাজনৈতিক বাস্তবতার কারণে স্থান পরিবর্তন করতে হয়েছে অনেকে, কিন্তু আমাদের নেতাকর্মীরা তো দেশে অপারেট করছে, দেশের অভ্যন্তরই তো আমাদের রাজনৈতিক মূল শক্তি, এবং যারা দেশের বাইরে আছে তারা ধাপে ধাপে আমাদের দেশে প্রত্যাবর্তন করছে, তারা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করছে। তারপরেও আমাদের নেতাকর্মীরা কিন্তু স্বাভাবিকভাবে দেশে ফিরে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করছে। অতএব আমি মনে করি যে এটা, এই যে আজকে দেখুন যে আমাদের
আজকে তারা হয়তো দেখছে যে সভা সমাবেশ আওয়ামী তার লীগের মানে কি দেশে কতটুকু ফেরার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আপনারা আজ করতে পারছেন, আপনাদের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন। এবং এর সঙ্গে একটু যুক্ত করে দিই সাদ্দাম, 15ই আগস্ট গেল, এরপর কিন্তু বিভিন্ন জন স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ ডিসেম্বরের মধ্যে কিভাবে ফিরবে। 15ই আগস্টে পর্যন্ত একটা বড় শোক মিছিল করতে পারলো না, বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরে ফুল দিতে যাওয়ার ভিড় হলো না। মানে যারা গেছেন তাদের পরিণতি খুব খারাপ হয়েছে, মানে তাদের পেটানোর জন্য সেখানে লোক ছিল, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন করছে যে সংখ্যায়, বিরাট সংখ্যায় কেন গিয়ে আওয়ামী লীগ সেখানে উপস্থিত হলো না এই 15ই আগস্টেই বা, মানে সংখ্যার প্রশ্নটা বারবার আসছে। কারণ সংখ্যায় না নামলে আপনাদের নেত্রী গিয়েই বা ঢাকায় নামবেন কি করে, আর আপনারাই বা নামবেন কি করে? আর বাংলাদেশে ফেরার তার মানে একরকম পরিস্থিতি হয়েছে, অনেকে ফিরছেন। একটা হচ্ছে যে ধাপে ধাপে আমাদের সংগঠন আন্দোলন তো অগ্রসর হচ্ছেই, আর একটা হচ্ছে যে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ, সেটার বহিঃপ্রকাশও কিন্তু একটা রাজনৈতিক কর্মকৌশলের বিষয়। সেটা আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্ত অনুসারে যখন প্রয়োজন মনে করবে গণমানুষের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে, আওয়ামী লীগ সেটা করবে। কিন্তু কেউ আপনি দেখছেন না বলে কিছুই হচ্ছে না, এটা মনে করারও কোনো কারণ নেই। আজকে যারা বিশেষ করে বিএনপি সরকার, তাদের উদ্দেশ্য করে আমি এটা বলবো, আজকে দেখুন যে এই জাতীয় শোক দিবসে গোটা বাংলাদেশের মানুষই তো প্রত্যেকটা ঘরকে 32 নম্বর বানিয়ে রেখেছে। এই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি যদি দেখেন, আপনি যদি শুধু চিন্তা করেন যে কতজন নেমেছে, পত্রিকায় দেখা গেছে কতজন, অডিও ভিডিওতে, আপনি যদি মানুষের অংশগ্রহণটা দেখেন যে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে, আমাদের আওয়ামী লীগের কথা বাদও দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। হয় তারা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, তা এই এখানে তো আর, এটা তো শুধু ঢাকায় 20 জন, ওখানে 30 জন, এখানে রেকর্ডেড আছে কিনা সেটা না, আমাদের গোটা বাংলাদেশে সমস্ত নেতাকর্মীরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো না কোনো কর্মসূচি তারা পালন করেছে। হয় অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে, না হলে একটা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে, না হলে ঝুটিকা মিছিল করেছে, না হলে মশাল মিছিল করেছে, না হলে মন্দিরে কিংবা মসজিদে মিলাদ মাহফিল কিংবা প্রার্থনা সভার আয়োজন করেছে। তো এই যে গোটা দেশব্যাপী আপনার এই সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে, আজকে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ হিসেবে, হ্যাঁ এটা আপনি বলতেই পারেন যে ঢাকার একটা বৃহত্তর কর্মসূচি, হ্যাঁ সেটা যদি বেড়েও নেই যে এটা, সেটাও ধাপে ধাপে ঘটবে। কিন্তু দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু অব্যাহত আছে, এবং এটা ক্রমাগতভাবে বিস্তৃতিটা এটা ঘটছে, এবং এটা ঘটছে বলেই এটা কিন্তু তারাই নিষেধাজ্ঞা, তারাই দমন পীড়ন, তারাই গ্রেপ্তার অভিযান, এগুলো অব্যাহত হয়ে বাড়াচ্ছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কারাগারে আছে তাদের জামিন পাওয়ার তো কোনো সুযোগ নেই। ক্যাঙ্গারু কোর্টের ট্রায়ালের স্পিড বাড়িয়ে দিয়েছে, রায়ের স্পিড বাড়িয়ে দিয়েছে, এবং এমন ভাবে তারা আজকে দেখুন বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করছে, তারা কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে ডোমেস্টিক অডিয়েন্সকে, বা তাদের যে একটা একটা এই মৌলবাদী গোষ্ঠীগুলো, রাজনৈতিক গোষ্ঠীগুলো যে একটা পক্ষ গড়ে উঠেছে, তাদেরকে খুশি করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, স্ট্যাবিলিটি, বিদেশি বিনিয়োগ এসব নিয়ে না ভেবে আওয়ামী লীগকে কিভাবে দমন করা যায়, এটাই হচ্ছে এদের প্রধানতম লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। একটা সরকারের প্রধানতম কাজ যে মানুষকে ডেলিভারি দেয়া, মানুষকে সার্ভিস দেয়া, সেটা কিন্তু না। তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যে সিদ্ধান্ত মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের দমন পীড়ন, এবং এই আওয়ামী লীগের দমন পীড়ন করতে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না, বাংলাদেশের জনগণকে তারা বিপদগামী এক ধরনের সংকটের মুখে ফেলে দিচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তিনি নিরাপদ থাকবেন কিনা সেটা নিয়ে মানে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষেরও উদ্বেগের কথা আমরা শুনছি। নিশ্চয়ই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সেটা নিয়ে চিন্তা করছে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে, মানে সেটা কি আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে? সেটা তো অবশ্যই আমাদের সংগঠনের জায়গা থেকে তো সর্বোচ্চ চেষ্টা, প্রস্তুতি থাকবে, কিন্তু আমরা বিশ্বাস করি আসলে জনগণের উপরে। এবং আজকে দেখুন যিনি 21শে আগস্টে গ্রেনেড হামলার মূল কারিগর, পরিকল্পক, আজকে প্রধানমন্ত্রীর পদে দখল করে বসে আছে, সেদিনও হত্যা চেষ্টা হয়েছিল, সেদিনও রাষ্ট্রীয় সমস্ত মেশিনারিজ কিন্তু সেদিনও ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, তাদের গ্রেনেড নিয়ে আসা, সেখান থেকে তাদেরকে বাংলাদেশের বাইরে ফেরত পাঠানো, রাষ্ট্রীয় মেশিনারিজ কিন্তু সেদিনও তারা ব্যবহার করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মানব ঢাল তৈরি করে কিন্তু সেই জীবন রক্ষা করেছে, এবং সাধারণ মানুষও সেই অভূতপূর্ব সাড়া দিয়েছে। শুধুমাত্র সেই 2024 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা কেন, অনেকবার
আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জীবনের উপরে আঘাত এসেছে। এবং এটা আজকে দেখুন যে শেখ হাসিনার রাজনীতি যদি আপনি দেখেন, যে একজন রাজনীতিক হিসেবে আপনি যদি পক্ষে বিপক্ষে মূল্যায়ন, আলোচনা, সমালোচনা, প্রশংসা যেটাই করেন না কেন, পৃথিবীর আপনি যদি অন্যান্য রাজনীতি, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান দিকে দেখেন, যে তা শেখ হাসিনার জীবনের উপরে যে রিস্ক ফ্যাক্টর কিংবা তার বিশেষ করে মৌলবাদী গোষ্ঠীগুলোর ধারাবাহিক আক্রমণ এবং বিরোধী যারা অন্যান্য রাজনৈতিক দল যারা অপারেট করে গণতন্ত্রের মুখোশে, তারাও যেভাবে যতভাবে আক্রমণ পরিচালনা করেছে, তো শেখ হাসিনার সেই নিরাপত্তার উপরে আঘাত তারা বারবার করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশের মানুষের দোয়া, ভরসা, ভালোবাসা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় মনোবলের মাধ্যমে কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা গেছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সেই ভরসা রয়েছে। মানুষের যে একটা জাগরণ তৈরি হচ্ছে সেটার উপর আমাদের ভরসা আছে। এবং আমরা বিশ্বাস করি যে আমরা সেই, এবং বাংলাদেশের আমাদের যারা বিভিন্ন পক্ষ রয়েছে, দায়িত্বশীল পক্ষ রয়েছে, সরকার, বাইরে, ভেতরে, যে যেখানেই থাকুক না কেন, তারা এই বিষয়টা সম্পর্ক তাদের এক ধরনের সংবেদনশীলতা আছে। যে কারণে আমি বিশ্বাস করি যে যারা ক্ষমতায় দখল করে আছে, তারা যতই চেষ্টা করুক না কেন, সেই চেষ্টাটা তাদের দিক থেকে থাকবে অবশ্যই। এবং কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দলীয় কৌশল, মানুষের ভরসা এবং সঠিক কর্মকৌশলের মাধ্যমে আমরা সবকিছু মোকাবেলা করতে পারবো। শেষ প্রশ্ন আপনার সংগঠন নিয়ে করি। আপনারা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো সংগঠিত হতে পেরেছেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ তো একরকমের, মানে ছাত্রলীগকে বেরিয়ে আসতে হয়েছিল 2024-এর জুলাইয়ে, সেখানে আপনারা কি আবার ফিরতে পেরেছেন, সংগঠিত হতে পেরেছেন? সেই জায়গাটা কিভাবে দেখছেন? কারণ সেটা তো খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ, ছাত্রলীগের বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে। আর ওই যে তরুণেরা মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, এটা তো বলা হচ্ছিল 2024-এর আগস্টের পর থেকে, তরুণ সমাজকে আবার আপনারা সাথে পাচ্ছেন কিনা? একটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যে ঘটনা ঘটেছে, ছাত্রলীগ রেসপন্সিবল পলিটিক্যাল বিহেভ করার চেষ্টা করেছে। বিশেষ করে জুলাইয়ের 14, 15, 16 তারিখগুলো যখন বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আজকে তো আমাদের রাজনৈতিক কনফেশন না, তারা পলিটিক্যালি কনফেশন দিচ্ছে, কি ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছে। এবং বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে, আমাদের কাছে সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবন, এটা আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং যে কারণে আমরা কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যতই তারা চেষ্টা করুক আক্রমণ পরিচালনা করার পরিস্থিতি তারা তৈরি করেছে, হামলা চালিয়েছে, দমন-পীড়ন চালিয়েছে, জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করেছে, তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যতটুকু সম্ভব বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা সেটিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক শক্তি সংহত আছে। আজকে দেখুন যে শুধুমাত্র আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমাদের এক একটা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের কর্মী যদি আপনি দেখেন, যে 400 থেকে 500 থেকে 700, 1000 জন আছে এক একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 1000 জন। তো আমাদের এই বহিষ্কৃত এবং যারা আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে এমন ছাত্রলীগের কর্মী তো আমাদের মেইন স্ট্রিম যে কোনো সংগঠনের চেয়ে বেশি আছে। এবং তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা নবীন শিক্ষার্থী আছে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে লেখাপড়া করছে, স্বাভাবিকভাবেই তারাও কিন্তু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা প্রকাশ্যেই বলি তারা সক্রিয় আছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাস্তবতা, আজকে তো আমাদের আজকে দেখুন তাকে তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটা শেষ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক পরিসরে তার অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে। যে কারণে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক কৌশল আমরা গ্রহণ করে থাকি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, বাইরে, সবখানে আমাদের শিক্ষার্থীরা রয়েছে। আবাসিক হলগুলোতে আমাদের শিক্ষার্থীরা যোগাযোগ আছে আমাদের সঙ্গে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ধাপে ধাপে কিংবা যখন একটা পরিণতি লাভ করবে, আমরা অবশ্যই আমাদের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ সময় মতোই হই বলে মনে করি। কিন্তু সাদ্দাম, এই প্রশ্নটা তো এখন না করে পারছি না, যে সংসদ সরকারটা যেমন একরকমের, সংসদটা বিশেষভাবে একটা ভাগাভাগি করে নেওয়া হয়েছে, মানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি তারা করেছে, এবং সেটার কথা আপনিও উল্লেখ করছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও তো সেটাই অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানে যে ছাত্র শিবিরের যে আধিপত্য, মানে তারা যে মানে আত্মপ্রকাশ করলো ছাত্রলীগ কে বিশ্ববিদ্যালয় ছাড়া করবার পর, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করবার পর, মানে ছাত্র
ছাত্র শিবিরের যে এত দাপট ছিল সেটা তো আসলে এর আগে বোঝা যায় নাই। এখন ছাত্রলীগকে ফিরতে দেওয়া মানে আওয়ামী লীগকেই বা কেন ফিরতে দেবে এই বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি মিলে? কারণ তাহলে তাদের যে একাধিপত্য সেটার অবসান ঘটবে। এত বড় প্রতিদ্বন্দ্বীকে কেন ফিরতে দেবে? আপনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠানেও আপনাদের এত সমর্থক, এখন ছাত্র শিবির কেন ফিরতে দেবে? ছাত্র শিবির তো এখনো ছাত্র দলকেই ঢুকতে দেয় নাই, এখনো তাদের মানে নিয়মিত মারামারি হচ্ছে বরং এখন, কারণ ছাত্র দল মরিয়া হয়ে উঠেছে। ধরেন ওই সালাউদ্দিন আম্মার সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ঢুকতে দেবে কেন? দেখুন, এটা কারো ফিরতে দেয়া না দেওয়ার উপরে বাংলাদেশ ছাত্রলীগের ক্যাম্পাস ভিত্তিক কর্মকাণ্ড করে নির্ভর করে না। ওরা যা বলুক, সরকারে থাকুক, সময় মতো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে যা করা প্রয়োজন, ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা আদায় করবোই করবো। এখানে কে বাধা দিল, কে কি চাইলো না চাইলো, এটা এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, কতটুকু সমঝোতা হবে না হবে, কি হলো না হলো, এগুলোর উপর নির্ভর করছে না। বাংলাদেশ ছাত্রলীগ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। তারা মেনে নিবে কি না মেনে নিবে সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ ছাত্রলীগ স্বাভাবিক কর্মকাণ্ড চালাবে, সেটার সঙ্গে অন্যরা কিভাবে মানিয়ে নিবে সেটা বরং চিন্তা করা ভালো। এবং আমরা বিশ্বাস করি যে আপনি এটা ঠিকই বলেছেন যে আজকে তো তারা এক ধরনের, যেহেতু এক ধরনের দখলের বন্দোবস্ত তারা রেখেছে, যারা ক্ষমতার মসনদে আছে, এটা সংসদে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, আদালতে, সবখানেই তারা এটা এই পরিবেশটা তৈরি করে রেখেছে। এই গুটি কয়েক মানুষ শুধুমাত্র নিজেদের ক্ষমতাটা জিম্মি রাখার জন্য তারা নিজেরা এই গাড়ি চালাচ্ছে, নতুন বাড়ি করছে, ব্যবসা বাণিজ্য করছে, দেশের বাইরে টাকা পাচার করছে, এই হম্বি তম্বি করছে, টক শোতে যাচ্ছে। এই যে তাদের একটা বন্দোবস্ত, এটার সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা আছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কতটুকু প্রত্যাশা পূরণ হচ্ছে, বা শিক্ষার্থীরা এই বন্দোবস্ত কি মেনে নিয়েছে, বা শিক্ষার্থীরা এটা কি চায়, আজকে তো তারা এই প্রশ্নগুলোর জবাব তো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে, শিক্ষার্থীরা আদায় করবে। তো যে কারণে আমি মনে করি যে পরিবেশটা এখানে, যে ক্ষমতার বন্দোবস্তটা তৈরি করেছে, এটা একটা কৃত্রিম বন্দোবস্ত, এটা একটা স্বল্প মেয়াদী বন্দোবস্ত, এটা টিকবে না। এখানে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে অন্যান্য রাজনৈতিক সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরাপর সকল আমাদের প্রগতিশীল সংগঠনের সঙ্গে একটা গণতান্ত্রিক বোঝাপড়ার মধ্য দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এবং এটা যদি মনে করে যে এটা তারা করবে না, এটা তারা জবরদস্তি করে রাখবে, তাহলে এটা ফলাফলটা ভালো হবে না। আরেকটা হচ্ছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে, এরা ভাবছে ছাত্রলীগকে এই এত বছর নিষিদ্ধ, তো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ভবিষ্যতে আজকে যখন আমাদের সংগঠনের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে, আমাদের নেতাকর্মীদের উপরে ক্লাস পরীক্ষা দেওয়া হবে না, ভবিষ্যতে যে ছাত্রদল নিষিদ্ধ হবে না এর গ্যারান্টি কে দিচ্ছে? আমাদের সংগঠনের উপর যে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, এটার প্রতিফল তো আগামী দিনে রাজনীতি থাকতে পারে। ক্ষমতায় তো আর সারা জীবন থাকবে না, ক্ষমতায় উঠেছে, এখন নামার জন্য প্রস্তুতিটা নিতে হবে, এবং নামার পরে পরিণতিটা কি হবে সেটার স্ক্রিপ্টটা তো তারাই লিখছে, আমরা লিখছি না। অতএব আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এসব হম্বিতম্বি না দেখিয়ে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাজনীতির পরিবেশটা তৈরি করতে হবে। আমরা আমাদের পথ চলে আমরা ত্রুটিমুক্ত ছিলাম, গণতান্ত্রিক ক্যাম্পাস করতে পেরেছিলাম, এটা আমরা কখনোই বলি না। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির বাইরে আমরা না, কিন্তু আমরা এটুকুও বলতে পারি যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ ছিল। আজকে যারা ছাত্রদল সহ অন্যান্য সংগঠন করে বিশ্ববিদ্যালয়ের নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড সীমিতভাবে পরিচালনা করেছে, কিন্তু পরিচালনা করেছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোনো কিছুর আওতায় তাদেরকে আসতে হয়নি। আজকে এই বিষয়গুলো পারস্পরিক তুলনা করে তারা যেন সিদ্ধান্তটা গ্রহণ করে। অতএব আমি ছাত্রদল সংগঠন সহ রাজনৈতিক দল সবাইকে আমি এই বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ জানাবো। সাদ্দাম, আপনিও কি ফিরবেন? ডিসেম্বরেই ফিরছেন নেত্রীর সঙ্গে আপনাদের, নাকি আপনি আগেই ফিরবেন? কি ভাবছেন, মানে আপনাদের ব্যক্তিগতভাবে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে কিনা? অবশ্যই আমরা ফেরার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি, এবং যত দ্রুত সম্ভব আমরা প্রত্যাবর্তন করতে চাই। আমাদের দেশ, আমরা যাব, এবং আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা করবো। আজকে এটা মনে করার কোনো কারণ নেই যে কৌশলগত স্থান পরিবর্তন হয়েছে, এটা পরিস্থিতির কারণে করতে হয়েছে, এটা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতার কারণে করতে হয়েছে। কিন্তু আমরা রাজনীতি করি, আমরা আমাদের সংগঠন, আমাদের দেশকে ভালোবাসি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ইতিবাচক পরিবেশ আমরা ভূমিকা রাখতে চাই, এবং এটার জন্য যে পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হোক না কেন, আমরা সেই পরিস্থিতির মুখোমুখি হব, লড়াই করব, এবং বিজয় সুনিশ্চিত করবো। আমাদের নয়, বাংলাদেশের জনগণের, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইতিবাচক গণতান্ত্রিক বাংলাদেশ, স্টেবল বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশ,
লিবারেল ইনক্লুসিভ বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এবং এটা তো আমরা এটা করার জন্য আমরা যখন রাজনীতিটা করতে এসেছি, এটা সমস্ত প্রতিকূলতা, সমস্ত রিস্ক ফ্যাক্টর, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি সবকিছু জেনে করেছে। এবং এটা আমরা আজকে যারা এসেছে তারা এই 17 বছর বাইরে থেকেছে, দেশে আসার আজকে তারা টিকা টিপ্পনি কাটে, 17 বছর একবারও দেশে ফেরার কথা বলার সাহস পায়নি। দেশে ফেরার প্রেক্ষাপট, ফেরার জন্য আইনের মুখোমুখি হবে এটা বলার হিম্মত তারা রাখেনি। আজকে আওয়ামী লীগকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে তারা কটু কাটব্য করে। আমরা বলছি আমরা ফিরবো, পরিস্থিতি যাই হোক বাংলাদেশে আমরা সমস্ত কিছু মোকাবেলা করবো। অতএব